নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের জানাই গল্প শোনো চ্যানেলে সুস্বাগতম। আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথ নির্দেশ উপন্যাসটি পাঠ করতে চলেছি। প্রথম পর্ব। মাঝারি গৃহস্থ ঘরে বাড়ির কর্তা যখন যক্ষা রোগে মারা যান, তখন তিনি পরিবারটিকেও আধমরা করিয়া যান। সুলোচনার স্বামী পতিত পাবন ঠিক তাহাই করিয়া গেলেন। বর্ষাধিক কাল রোগে ভুগিয়া একদিন বর্ষার দুর্দিনে গভীর রাত্রে তিনি দেহ ত্যাগ করিলেন। সুলোচনা কাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত করাইয়া দিয়া পার্শ্বে আসিয়া বসিয়াছিলেন, আর উঠেন নাই। স্বামী নিঃশব্দে প্রাণ ত্যাগ করিলেন। সুলোচনা তেমনি নিঃশব্দে বসিয়া রহিলেন। চিৎকার করিয়া পাড়া মাথায় করিলেন না। ত্রয়োদশ বর্ষিয়া অনুরা কন্যা হেমনলিনী কিছুক্ষণ পূর্বে অদূরে মাদুরের উপর ঘুমাইয়া পড়িয়াছিল, তাহাকেও জাগাইলেন না। সে ঘুমাইতে লাগিল, পিতার মৃত্যুর কথা জানিতেও পারিল না। বাড়িতে একটি ভৃত্য নাই, দাসী নাই, দূর সম্পর্কীয় কোনো আত্মীয় পর্যন্ত নাই। পাড়ার লোকেও ক্রমশ ক্লান্ত হইয়া পড়িয়াছিল, বিশেষ অপরাহ্ন হইতেই বৃষ্টি চাপিয়া আসিয়াছিল বলিয়া। দয়া করিয়া আজ আর কেহ রাত্রি জাগিবার নাম করিয়া ঘুমাইতে আসে নাই। বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িতে লাগিল। ভিতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া সুলোচনা কাঠ হইয়া বসিয়া রহিলেন। পরদিন সংবাদ পাইয়া সকলেই আসিলেন। পুরুষেরা মরা বাহির করিয়া শ্মশানে লইয়া গেল। স্ত্রীলোকেরা গোবর জল ছড়া দিয়া কাঁদিতে বসিয়া গেলেন। সুলোচনার থাকিবার মধ্যে শুধু একখানি ছোট আম কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে সেইটি 100 টাকায় বিক্রয় করিয়া যথাসময়ে স্বামীর শেষ কাজ সমাধা করিয়া চুপ করিয়া ঘরে বসিলেন। মেয়ে জিজ্ঞাসা করিল, কি হবে মা এবার? মা জবাব দিলেন, ভয় কি মা, ভগবান আছেন। শ্রাদ্ধ শেষে যাহা বাঁচিয়া ছিল তাহাতে 1 মাস কোনো মতে কাটিয়া গেল। তারপর একদিন আকাশ মেঘমুক্ত দেখিয়া প্রভাত না হইতেই তিনি ঘরে দৌড়ে চাবি দিয়া মেয়ের হাত ধরিয়া পথে আসিয়া দাঁড়াইলেন। মেয়ে প্রশ্ন করিল, কোথায় যাবে মা? মা বলিলেন, কলকাতায়, তোর দাদার বাড়িতে। আমার আবার দাদাকে? কোনোদিন তো তাঁর কথা বলনি। মা একটু চুপ করিয়া বলিলেন, এতদিন আমার মনে পড়েনি মা। হেম অতিশয় বুদ্ধিমতী। সে থমকিয়া দাঁড়াইয়া বলিল, কাজ নেই মা কারো বাড়ি গিয়ে। দেশে থেকে দুঃখ করলে আমাদের দুটো পেটের ভাত জুটবে। আমি ঘর ছেড়ে কোথাও যাব না। সুলোচনা উদ্বিগ্ন কণ্ঠে বলিয়া উঠিলেন, দাঁড়াস নে হেম, সকাল হয়ে যাবে। চলিতে চলিতে বলিলেন, তিনি তোকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, সে সমস্ত জলে ফেলিস নে। তুই আমাকে কি বলবি হেম? আমি জানি ঘরে বসে মায়ে ঝিয়ে দুঃখ করলে পেটের ভাতটা জুটবে, কিন্তু তোর বিয়ে দেব কি করে বল দেখি মা। হেম বলিল, বিয়ে নাই দিলে? মা কহিল, জাত যাবে রে। হেম বলিল, গেলই বা মা, আমরা দুটি মায়ে ঝিয়ে থাকবো, দুঃখ করে খাবো, আমাদের জাত থাকলেই বা কি, গেলেই বা কি। পৃথিবীতে আরো অনেক জাত আছে, মেয়ের বিয়ে না দিলে তাদের জাত যায় না, আমরা না হয় তাদের মতো হয়ে থাকবো। মেয়ের কথা শুনিয়া সুলোচনা এত দুঃখের মাঝেও একটুখানি হাসিলেন। বলিলেন, তাহলেও গাঁ ছাড়তে হবে, জাত গেলে কেউ উঠান ঝাঁট দিতেও ডাকবে না। হেম আর জবাব দিল না। বিস্তর অপ্রীতিকর স্মৃতি ইহার পশ্চাতে উদিত হইয়াছিল, সেইগুলা দমন করিয়া লইয়া সে চুপ করিয়া পথ চলিতে লাগিল। যে পথটা গঙ্গার পাশ দিয়া গ্রামের ভিতর দিয়া ঘুরিয়া ঘুরিয়া শ্রীরামপুর স্টেশনে আসিয়া পৌঁছিয়াছিল, তাহারা সেই পথ ধরিয়া প্রায় ক্রোশখানেক আসিয়া পথি পার্শ্বে সিদ্ধেশ্বরীর ঘরের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া উঠিয়া হেম বলিল,
মা, সকাল হয়ে গেছে, আমার পথ চলতে লজ্জা হচ্ছে। সুলোচনার নিজেরও লজ্জা করিতেছিল। নিচে এক বৃদ্ধা প্রাতঃস্নানে আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, মা, শ্রীরামপুর স্টেশনের এই পথ না? বৃদ্ধা ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া প্রশ্ন করিলেন, তোমরা কোথা থেকে আসছো মা? সুলোচনা সে কথার জবাব না দিয়া বলিলেন, স্টেশনে যাবার আর কোনো পথ নেই মা। দেবালয়ের বিপরীত দিকে একটি ছোট গলি বরাবর রেলওয়ে লাইনের উপর আসিয়া পড়িয়াছিল। বৃদ্ধা সেই পথটি দেখাইয়া দিয়া বলিলেন, এই গলিটা বামুনদের বাড়ির পাশ দিয়ে বরাবর রেলের রাস্তায় গিয়ে মিশেছে। এই পথ দিয়ে যাও, রেলের রাস্তা ধরে সোজা বাঁ দিকে গেলে শ্রীরামপুর স্টেশনে পৌঁছবে। যাও মা, ভয় নেই, কেউ কিছু বলবে না। সুলোচনা কোনরূপ দ্বিধা না করিয়া মেয়ের হাত ধরিয়া গলির মধ্যে ঢুকিয়া পড়িলেন। ইতি পথ নির্দেশ উপন্যাসের প্রথম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।